যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে এই মুহূর্তে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। গতকাল রাতে এই ঘটনা, রানাঘাটের পূর্ণনগরে এই ঘটনা ঘটে। 2 রাউন্ড গুলি চালানো হয়েছে, এই অভিযোগ বিজেপি করছে। বিজেপির পোলিং এজেন্ট, তার বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রীতিমতো আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। রানাঘাটের পূর্ণনগরের এই ঘটনা, এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন। আতঙ্কগ্রস্ত বিজেপির পোলিং এজেন্টের পরিবার, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, গুলি চালানো হয়েছে, এই অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি এই অভিযোগ করছে, তাদের পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর মতন ঘটনা। বিশ্বজিৎ মিত্র আমাদের আপডেট জানাবেন, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক কি জানতে পারা যাচ্ছে? আজকে উপনির্বাচন, তার আগের দিন পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর মতন অভিযোগ উঠছে। দেখো নিরঞ্জনা, ঘটনা হচ্ছে গতকালকে ঠিক রাতের অন্ধকারে যে রঞ্জিত মন্ডল নামে ইনি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। গতকালকে ঠিক রাতের অন্ধকারে, গভীর রাতে তারা বেশ কিছু দুষ্কৃতী বাহিনী তারা মোটর বাইকে করে আসে এবং এসে তাদের বাড়ির যে বাইরের যে জানালার কাঁচ আছে সেই সমস্ত কাঁচ তারা ভাঙচুর করে এবং পরিবারের থেকে যেটা রঞ্জিত মোহন যেটা অভিযোগ করছেন, তাদের বাড়িতে 2 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে এমন অভিযোগ। কিন্তু ঘটনাস্থলে গুলি চালানো হয়েছে, সেই গুলির খোল উদ্ধার করেছে পুলিশ এবং রীতিমতো আতঙ্কে রয়েছে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, তারা এখানে পর্যবেক্ষণ করছেন। বিশ্বজিৎ, কাদের বিরুদ্ধে অভিযোগ সেই ব্যাপারে কিছু বলা হচ্ছে? বিজেপি কিছু অভিযোগ জানাচ্ছে, পোলিং এজেন্টের পরিবার তাদের তরফ থেকে কিছু বলা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে মনে করছেন তারা? দেখো, যেহেতু রাতে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি, সেহেতু তিনি অভিযোগ না করলেও তিনি অভিযোগ করছেন যে দুষ্কৃতী বাহিনী তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। তবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা করেছে বলে সেটা সন্দেহেতে সেই দিকেই। নিরঞ্জনা, সঙ্গে থাকো বিশ্বজিৎ। এই মুহূর্তে আতঙ্কগ্রস্ত এই পোলিং এজেন্ট, বিজেপির পোলিং এজেন্টের পরিবার, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, কি অভিযোগ শুনবো। কালকে রাত 1:30টার সময় হঠাৎ চেতন পায়ে, মানে ওরা এই গ্রিলে কাচে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না, যে কি হয়। ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। তারপরে আমার জানালার কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস 2টো গুলি করেছে। এই দেখুন, তার এই যে গুলির খোল 2টো এখনো রেখে দিয়েছি আমি। উঁচু করে দেখেন। হ্যাঁ, বিশ্বজিৎ, খুব স্বাভাবিকভাবেই গতকাল রাত্রের এই ঘটনার পর, এই ভাঙচুর গুলি চালানোর ঘটনার পর পোলিং এজেন্টের পরিবার, বৃদ্ধ দম্পতি, তারা রীতিমতন আতঙ্কিত হয়ে রয়েছেন। কি করবেন তারা বুঝতে পারছেন না। বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এর পরবর্তীতে এই ঘটনা নিয়ে তাদের কোনো পদক্ষেপ? দেখো, এখনো পর্যন্ত গতকালকে আমি সেটা জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আপনি বিজেপির একজন পোলিং এজেন্ট বলে বিজেপি দল আপনাকে ঠিক করেছে, সেক্ষেত্রে আপনাদের নেতৃত্ব কি বলেছেন। কিন্তু ঘটনার খবর পেয়ে কিন্তু বিজেপি কোনো নেতা তার বাড়িতে আসেননি এবং বিজেপির এই মুহূর্তে কোনো করতে আমরা পারিনি। হয়তো পরবর্তীকালে আমরা চেষ্টা করবো। নিরঞ্জনা, নজর রাখো বিশ্বজিৎ। আর এই প্রসঙ্গে রানাঘাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর প্রতিক্রিয়া শোনাবো। এরকম কোনো খবর নেই, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। রানাঘাট লোকসভার ক্ষেত্রে আমরা নো ভায়োলেন্সে বিশ্বাস করেছিলাম, এবারও তাই। আমাদের তরফ থেকে নো সিঙ্গেল ইনসিডেন্ট। আমি যতদূর শুনেছি, যা অভিযোগ এসছে আমার কাছে রাত 1টা-1:30 পর্যন্ত এবং সকালবেলায়ও এত ফোন এসছে যে আমি ফোন ধরে উঠতে পারছি না। বিভিন্ন জায়গায় ইউপি, বিহার থেকে বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে। তারা আমাদের যে গড়গুলো আছে তৃণমূল কংগ্রেসের ভোটার, সেখানে গিয়ে রাত্রিতে ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং বিভিন্ন রকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে যাতে বেরোতে না পারে। বিজেপি নিজেদের তৈরি করা ঘটনাটাকেই প্রোপাগান্ডা করার তৈরি হচ্ছে। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি বলছেন যে অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিজেপি নিজেদের মতন করে এরকম একটা ঘটনা সামনে আনার চেষ্টা করছে, ঘুরিয়ে বিজেপির দিকে তিনি অভিযোগ করছেন। আর যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, বিজেপিরই পোলিং এজেন্ট, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার এবং গুলি চালানো হয়েছে, এই অভিযোগ সামনে আসছে এবং তার পরিবার রীতিমতো আতঙ্কিত। রাতের অন্ধকারে এই ঘটনা, গতকাল রাত্রের এই ঘটনা, রানাঘাটের পূর্ণপুরের এই ঘটনা।
আমরা ছবি করছি তো করে দিচ্ছি। এই ধানতলা থানা এটা বলে দেবেন। উপনির্বাচনের শুরুতেই এবার অশান্তির রানাঘাটে বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ এবার সামনে আসলো। আপনারা দেখছিলেন বিজেপির পোলিং এজেন্ট, তার বাড়ি ভাঙচুর, গুলি চালানোর মতন ঘটনা যখন সামনে আসছে, আর এরই পাশাপাশি আরও একটা অশান্তির খবর, বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য তাকে মারধর করা হয়েছে, এই অভিযোগ সামনে আসছে। উপনির্বাচন শুরুতেই অশান্তি রানাঘাটে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ সামনে আসছে। একদিকে যেরকম পোলিং এজেন্ট, তার বাড়ি ভাঙচুর, গুলি চালানো হয়েছে, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, এই অভিযোগ করা হচ্ছে। রানাঘাটের পূর্ণনগরের এই ঘটনার দিকে যেরকম নজর রাখছিলাম, আর এই মুহূর্তে আরও একটা অশান্তির খবর, আর এবার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ সামনে আসছে। আয়রাডাঙ্গার বিভিন্ন এলাকায় হিংসাত্মক ছবি উঠে আসছে, যেখানে অভিযোগ করা হচ্ছে একদিকে যেরকম বাইক বাহিনী, যেখানে 25 থেকে 30 জন দুষ্কৃতী তারা এলাকায় দাপিয়ে বেড়ায়, বিভিন্ন বাড়ি ভাঙচুর করে, অটো ভাঙচুর করে। একই সঙ্গে দেখা যাচ্ছে বিজেপির যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য, তাকেও কিন্তু ব্যাপক মারধর করা হয়েছে। কি ঠিক হয়েছিল আপনার সঙ্গে? আচমকায় আমার রাত্রে তখন 1:30 মতো বাজে, আমার বাড়িতে দুষ্কৃতীরা, তৃণমূলের সমস্ত দুষ্কৃতীরা চড়াও হয়। আমার ঘরের দরজা ভেঙে আমাকে বের করে বেধড়ক মারধর করে, খিস্তি গালাগাল দেয়। আশেপাশের থেকে মানুষ চিৎকার চিল্লামিতে ছুটে আসে, তাদের উপরে চড়া হয়, তাদের ঘরের দরজা জানলা সব ভেঙে দেয়। আশেপাশে কোথায় মারধর করা হয়েছে আপনাকে? আমার সারা পিঠে, মাথায়, পায়ে। কারা করেছে এটা? তৃণমূলের দুষ্কৃতীরা। গৌতম বাবু, যিনি কিনা পঞ্চায়েত সদস্য এই রানাঘাট, দক্ষিণ রানাঘাট এলাকার, এবং তাকে কিন্তু এইভাবেই মারধর করা হয়েছে। এটা অভিযোগ যে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে কিন্তু ব্যাপক মারধর করা হয়। এবং শুধুমাত্র তাকে নয়, গোটা এলাকায় বিভিন্ন বিজেপি যারা কর্মীরা রয়েছে তাদেরকে বেছে বেছে, বা যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে বেছে বেছে কিন্তু তাদের বাড়িতে হামলা চালানো বা তাদেরকে মারধর করা বা তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে 26 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রানাঘাট। একের পর এক অশান্তির খবর সামনে আসছে রানাঘাটে। আরও একটা খবর সামনে আসছে, আরও এক পোলিং এজেন্ট বিজেপির, তারও বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ। রানাঘাটের পায়রাডাঙ্গায় উত্তেজনা। পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাস, তার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। একের পর এক অশান্তির খবর আমরা দেখতে পাচ্ছি। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম রানাঘাটের পূর্ণনগর পোলিং এজেন্ট বিজেপি, তার বাড়ি ভাঙচুর, গুলি চালানোর মতন ঘটনা, রাত্রিবেলার ঘটনা। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাটের সে পায়রাডাঙ্গায় সিসিটিভি ফুটেজ যেটা নজরে আসছে। বিজেপিরই পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাস, তার বাড়িও ভাঙচুরের অভিযোগ সামনে আসছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের তীর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি আপনারা দেখুন। বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাস, তার বাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। একের পর এক উত্তেজনার খবর রানাঘাট থেকে। পরপর যে অশান্তির খবর সামনে আসছে রানাঘাটের পূর্ণনগরে, বিজেপির পোলিং এজেন্ট, তার বাড়ি ভাঙচুর, গতকাল রাত্রের ঘটনা। গুলি চালানোর মতন অভিযোগ উঠছে, রাতের অন্ধকারে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। রানাঘাটের পূর্ণনগরে বিজেপির পোলিং এজেন্ট, তার বাড়ি ভাঙচুরের ঘটনা, অভিযোগ সামনে আসে। আর এরই পাশাপাশি পঞ্চায়েত সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য, তাকে মারধরের অভিযোগ সামনে আসে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের তীর। একদিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে, আর অন্যদিকে আরও একটা ছবি, আবারও বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাস, পায়রাডাঙ্গা, সেখানেও তার বাড়ি ভাঙচুরের অভিযোগ সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। আর এক্ষেত্রেও অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।
রাত্রি তখন প্রায় 1:40 পৌনে 2 হট করে দেখি ভাঙচুরের আওয়াজ হচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার স্বামী একটু জেগেছিলেন, তখন আমি বলছি কিসের আওয়াজ হলো গো হট করে? বলছে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর হচ্ছে, লোক এসছে, প্রচুর লোক ঢুকেছে, আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখছি। বলছে কি সুবল আছে? আমি বলছি না নেই। ও বলছে কি সুবলকে বলবি ভোট দিতে যেন না যায়। আমি সকালে বুথে ঢুকে ডকুমেন্ট দিয়ে আমি সইসাবুত করে দিয়ে এসেছি। আপনার বাড়ি নাকি আপনার বাড়ি ছিল? না, আমাদের এখানে মেম্বার আছে, উনিও বিজেপির মেম্বার। ওকে চরম মেরেছে, ও হসপিটালে ছিল, ওকে চরম মেরেছে। ঘরে ঢুকে, ওরও বয়স্ক মা, ওকে বের আইডেন্টিফাই করতে পারেননি? না, আমরা কেউ আইডেন্টিফাই করতে পারিনি। ইভেন শুধু আমাদের বাড়ি বলে না, সমস্ত আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে ওরা। একের পর এক ঘটনা। আজকে উপনির্বাচন, রানাঘাট দক্ষিণে কিন্তু অশান্তির খবর একের পর এক সামনে আসছে। আমরা দেখছি পূর্ণনগরে সেখানে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে। আমরা দেখছি বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর একই সঙ্গে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পায়রাডাঙ্গায়, সেখানেও বিজেপির পোলিং এজেন্ট, তার বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আমরা সামগ্রিকভাবে পরিস্থিতির বিষয়ে আরো জানবো। বিক্রম দাস ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। বিক্রম, একের পর এক অশান্তি, কোথাও বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধর, কোথাও পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, ঠিক কি জানা যাচ্ছে? বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে, তৃণমূল কংগ্রেস বা কি বলছে? পায়রাডাঙ্গার বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু হিংসাত্মক ছবি উঠে আসছে। অভিযোগ করা হচ্ছে যে গতকাল রাত থেকে আজকে ভোর পর্যন্ত কার্যত তাণ্ডব চালিয়েছে এখানে 25 থেকে 30 জন বাইক বাহিনী, এবং সেখানে কিন্তু যে সমস্ত বিজেপির পোলিং এজেন্টরা রয়েছেন, বিজেপির যারা কর্মীরা রয়েছেন বা স্থানীয় নেতৃত্ব রয়েছেন, এমনকি গ্রাম পঞ্চায়েতের সদস্য, কাউকেই কিন্তু রেয়াজ করা হয়নি। একেবারে নির্দিষ্টভাবে বাড়ি চিহ্নিত করে করে কিন্তু তাদের বাড়িতে হামলা চালানো হয়, বাড়িতে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, এমনকি বাড়ির দরজা ভেঙে তারা ভিতরেও ঢুকে যাওয়ার চেষ্টা করেন দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং এই গোটা ঘটনা যখন গোটা রাত ধরে চলছে, একদম সকাল অব্দি চলছে বা ভোর অব্দি চলছে, তখন কিন্তু কোন রকম কোনো কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের দেখা মেলেনি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার বিজেপি কর্মী সমর্থকরা। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যেটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হচ্ছে যে 26 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র এই পায়রাডাঙ্গায় যে বাইক বাহিনীর তাণ্ডব বা দাপট বা ভাঙচুর বা মারধরের ঘটনা, সেই হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 26 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি এই এলাকায় যে সমস্ত বুথগুলি ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কিন্তু যেভাবে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত যে তাণ্ডবের ছবি কথা বলছেন বিজেপি কর্মী হয়েছে বা মারধর করা হয়েছে, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বা স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু প্রবল আতঙ্কিত হয়ে উঠেছেন। বিক্রম, অশান্তির খবর রানাঘাট দক্ষিণ। আজকে উপনির্বাচন, ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু গতকাল রাত থেকেই অশান্তির অভিযোগ সামনে আসছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি রানাঘাটের, সেখানে পূর্ণনগর, সেখানে এক বিজেপির পোলিং এজেন্ট, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি ছোড়ে, এই অভিযোগ, রীতিমতন আতঙ্কে তার পরিবার। আর এরই পাশাপাশি বিজেপির পঞ্চায়েত সদস্য, তাকে মারধর করা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর অন্যদিকে আরও এক পোলিং এজেন্ট বিজেপির, তার বাড়িও ভাঙচুর করা হয়েছে, সেই অভিযোগের তীরও তৃণমূল কংগ্রেসের দিকে। একের পর এক অশান্তির খবর সামনে আসছে রানাঘাট দক্ষিণ থেকে। যদিও রানাঘাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি বলছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, হিংসার কোনো খবর নেই। উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের দিকে আমাদের নজর থাকবে দিনভর। একটা বিরতির সময় হয়েছে, তবে তার আগে বলবো, ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি, স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চার কেন্দ্র উপনির্বাচন, ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এবং রায়গঞ্জ। আর এই মুহূর্তে মানিকতলার ছবিটা আমরা দেখবো। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন মানিকতলা থেকে আমাদের সঙ্গে। শ্রেয়সী, চার কেন্দ্রের মধ্যে মানিকতলা কেন্দ্র, যার ভোট নিয়ে কিন্তু বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছিল, আর মানিকতলা কেন্দ্রই লোকসভা ভোটের নিরিখে যদি দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন্দ্র, ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, কিছুটা সময়ও পেরিয়েছে, কি ছবি? দেখো,
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মানিকতলার যে একটি ভোট গ্রহণ কেন্দ্র, যেটা স্কুল হচ্ছে প্রফুল্ল প্রতাপ বিদ্যায়তন। তোমাকে জানিয়ে রাখি যে 21 সালে যখন ভোট হয়েছিল, বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই সময় কিন্তু কার্যত এই ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ঠিক এই দরজা থেকে একদম মোড় পর্যন্ত যতটা রাস্তা দেখা যাচ্ছে ততটা পর্যন্ত কিন্তু আমরা সকাল 8টাতেও এসে দেখেছি লম্বা লাইন পড়েছিল, এবং অর্থাৎ প্রচুর মানুষের ভিড়, লম্বা লাইন ছিল। কিন্তু আজকে কিন্তু একেবারেই তার উল্টো ছবি দেখা যাচ্ছে, বরঞ্চ বলা যাবে যে আজকে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র পুরোপুরি ফাঁকা। আর এই বিষয়টাই কিন্তু কার্যত দু একজন করে মানুষ আসছেন, তারা ভোট দিচ্ছেন, দিয়ে আবার তারা চলে যাচ্ছেন। ফলে কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে এবারে যে সাধারণভাবে যে কোনো বাইপোলে কিন্তু একটুখানি বা উপনির্বাচনে সাধারণভাবে ভোটারদের সংখ্যা কম থাকে, বা ভোট ধানের যে হারটা সেটাও কিন্তু কিছুটা কম থাকে। কিন্তু বলা যেতে পারে যে মানিকতলায় এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, সকালবেলায় ঘড়ির কাঁটায় এই মুহূর্তে প্রায় 9:30 বাজতে চলেছে, যে ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু খুবই স্পষ্ট যে এবার কিন্তু এখানে যে ভোট দানের যে হারটা, সেই হারটা কিন্তু এখনো পর্যন্ত যা ছবি তাতে কিন্তু খুব একটা ভালো নয়। অর্থাৎ ভোটদানের যে হার সেটা কিন্তু খুবই কম আগের বারের তুলনায়। তার কারণ 21-এর যখন নির্বাচন হয়েছিল তখন কিন্তু এখানেই এই ভোট গ্রহণ কেন্দ্রেই কিন্তু আমরা কার্যত দেখেছিলাম প্রচুর ভিড়, প্রচুর লম্বা লাইন। কিন্তু এবার কিন্তু সেই পরিমাণটা কিন্তু একেবারেই কার্যত চোখে পড়ছে না সেই মানুষের। ফলে সকাল থেকে ভোটদানের হার অবশ্যই উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আর আমরা আলোচনায়ও আসবো। স্টুডিওয়ে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, এরই পাশাপাশি সিপিআইএম এর তরফ থেকে অতনু চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপির তরফ থেকে স্নেহায়ন সরকার আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন শক্তি মৈত্র এবং রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চ্যাটার্জিও রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা আলোচনায় অবশ্যই ফিরবো। তবে বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলবো, ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি, স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখছেন নিউজ 24। অবশ্যই উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় খবর, যাবতীয় আপডেটের দিকে তো আমাদের নজর থাকতেই হবে। তবে তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই বাজার দর। যেই বাজার দরে কালঘাম ছুটেছে সাধারণ মানুষের। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। আর মুখ্যমন্ত্রীর গতকালকের নির্দেশের পরই আজকে সকাল থেকেই তৎপরতার ছবি নজরে আসছে। কাকুরগাছি বাজার, সেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের অভিযান, সেই ছবি সামনে আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ 10 দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনতে হবে। এবং গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠক এবং সেই বৈঠকের পরে এই নির্দেশ, আর এই নির্দেশের পরে আজ সকাল থেকেই তৎপরতার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন কাকুরগাছি ভিআইপি বাজার থেকে। অয়ন, কি ছবি উঠে আসছে? ভিআইপি বাজারে একদম সকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা এসে জিনিসপত্রের যা দাম দেখছেন বা বুঝছেন তাতে তারাও কিন্তু অসন্তুষ্ট। কারণ তাদেরও কোথাও না কোথাও মনে হচ্ছে এত দাম হওয়ার কথা নয়। নিত্য ব্যবহার্য সাধারণ সবজি শসা, তার দাম সেঞ্চুরি পার করে গেছে। কাঁচা লঙ্কা মধ্যবিত্ত মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, কিনতে পারছে না। এমনকি রাজ্যে পর্যাপ্ত যোগান থাকলেও আলুর হিমঘরে রেখে দেওয়ার কারণে এই মুহূর্তে বাজারে একেবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের প্রতিদিনের যে প্রয়োজনীয়তা আলু, পেঁয়াজ, এগুলোর দামও কিন্তু এই মুহূর্তে একেবারে লাগাম ছাড়া। আমি এই মুহূর্তে যে বাজারে দাঁড়িয়ে রয়েছি একবার বিক্রেতার সাথে কথা বলবো। দাদা, চন্দ্রমুখী 40 টাকা। 40 টাকা চন্দ্রমুখী। জ্যোতি 35 টাকা। আজকের দাম 35 টাকা। পেঁয়াজ কত? 50 টাকা। মানে চন্দ্রমুখী আলু যা গত বছর অর্থাৎ 2023 সালে এই জুলাই মাসে যার দাম ছিল 28 টাকা, সেটা এই মুহূর্তে 40 টাকা। জ্যোতি আলু তার দাম ছিল 18 থেকে 22 টাকার মধ্যে, তার দাম বেড়ে হয়ে গেছে 35 টাকা। পেঁয়াজ যার দাম বেড়ে হয়ে গেছে 50 টাকা। এরকম চড়া বাজার দর কেন সেটা বুঝতে এই মুহূর্তে কাকুরগাছির ভিআইপি মার্কেটে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তার আধিকারিকরা এসেছেন। আমরা তাদের দেখতে পাচ্ছি তারা একাধিক দোকানদার বা বিক্রেতার সঙ্গে কথা বলছেন এবং সবজির দাম আমরা নোট করতে দেখছি এই মুহূর্তে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একজন অফিসারকে। পাশাপাশি মূল্য নিয়ন্ত্রক টাস্ক ফোর্স
তার অন্যতম সদস্য তিনিও এসেছেন বাজারে, কারণ একই সঙ্গে সবাইকে যৌথভাবে কোঅর্ডিনেট করে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে 10 দিনের মধ্যে মধ্যবিত্তের সুরাহা হয় এবং যে সমস্ত জায়গায় ফাটকাবাজি করে দাম বাড়ানো হয়েছে সেই দামের ওপর হ্রাস বা লাগাম টানা যায়। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাকুরগাছি ভিআইপি বাজার থেকে, এবং টাস্ক ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্রনাথ কোলে, তিনি আমরা সরাসরি তাকে পেয়েছি, আমরা একটু তার সাথেও কথা বলবো। মাত্র 10টা দিন সময় আপনারা কালো বিলম্ব না করে আজ থেকেই নেমে পড়েছেন কলকাতার বাজারে। 10 দিনের মধ্যে কটা বাজার যাবেন এবং তার থেকে গুরুত্বপূর্ণ পাইকারি বাজার, এরা প্রত্যেকেই বলছে আমরা বেশি দামে জিনিস কিনেছি, সামান্য মার্জিন রেখে সেটা বেচছি, তাহলে পাইকারি বাজারেও তো যেতে হবে। আমরা এখন কোলে মার্কেটেই যাচ্ছি এবং এটা এখন লাগাতার এই প্রসেস চলবে। নেক্সট যে মিটিং হবে, যে কমিটি করে দিয়ে গেছেন চিফ সেক্রেটারির আন্ডারে, তার সেই মিটিংয়ে আমরা এগুলো কথা বলবো, আলোচনা করব, কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো দেখা হবে। সঙ্গে সঙ্গেই তিনি জানাচ্ছেন যে এই বাজার অর্থাৎ একটি খুচরো বাজারের পরে চলে যাওয়া হবে সোজা কোলে মার্কেট, পাইকারি বাজার, কারণ প্রত্যেকটি বিক্রেতা, খুচরো বিক্রেতা, তারা বলছেন তারা পাইকারি বাজার থেকেই অনেক বেশি দরে জিনিস কিনছেন, তাই তারা এখানে চড়া দামে জিনিস বেচতে বাধ্য হচ্ছেন। সত্যি সত্যি পাইকারি বাজারে দাম কত এবং সেই দামের সঙ্গে খুচরো বাজারের এই দামের কোনো সামঞ্জস্য আছে, নাকি এইখান থেকেই দামটা বাড়ানো হচ্ছে? মূলত এই যে ঘটনা, এই যে কারণ, তার সুলুক সন্ধানে এই মুহূর্তে কাকুরগাছি ভিআইপি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের যৌথ অভিযান চলছে। নজর রাখো পরিস্থিতির দিকে অয়ন। আর এই মুহূর্তে কাকুরগাছি ভিআইপি বাজার, সেখান থেকে যে ছবি অয়ন আমাদের সামনে তুলে ধরছিলেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের অভিযান, সেটা খুচরো বাজার হোক এবং পাইকারি বাজার হোক, টাস্ক ফোর্সের এই অভিযান চলবে। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ, 10 দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনতে হবে। নির্দেশের পরেই আজ সকাল থেকেই তৎপরতা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একবার যদি বাজার দরের দিকেও নজর রাখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন আকাশ ছোঁয়া বাজার দর। বেগুন 100 টাকা কেজি, কুমড়ো 30 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি, শসা 80 টাকা কেজি। সবজির বাজার, গাজর 50 থেকে 60 টাকা কেজি, ঢেঁড়স 60 টাকা কেজি, 50 টাকা কেজি, পটল ঝিঙে 80 টাকা কেজি, ক্যাপসিকাম 200 টাকা কেজি, 100 থেকে 200 টাকা কেজি, কাঁচা লঙ্কার দামও। বাজার দরের দিকে আমরা নজর রাখছি। আকাশ ছোঁয়া এই বাজার দর, সাধারণ মানুষের তথৈবচ অবস্থা। আর যদুবাবুর বাজারে সেখানেও কিন্তু রীতিমতন চড়া দাম। কি দাম একটু দেখি। গাজর 60 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, ঢেঁড়স 60 থেকে 80 টাকা কেজি, বিনস 200 টাকা কেজি, ক্যাপসিকাম 250 টাকা কেজি, ধনেপাতা 250 থেকে 300 টাকা কেজি, লাউ 40 থেকে 50 টাকা এক পিস, বাঁধাকপি 60 টাকা, পেঁপেও 60 টাকা কেজি, জ্যোতি আলু 35 টাকা কেজি, চন্দ্রমুখী আলু 42 টাকা, পেঁয়াজ 50 টাকা কেজি। আর একটু মাছ বাজারের দিকেও যদি নজর রাখা যায়, সবজির দাম তো আকাশ ছোঁয়া, কিন্তু মাছ বাজার সেখানেও কিন্তু পরিস্থিতি একই। ইলিশ মাছ 1400 থেকে 1600 টাকা, পাবদা 400 থেকে 450, বাগদা 800 থেকে 900 টাকা, গলদা চিংড়ি 650 থেকে 750 টাকা। অর্থাৎ সবজি হোক কিংবা মাছ বাজার, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু একদম ছেঁকা খাওয়ার মতনই অবস্থা মধ্যবিত্তের। অবশ্যই আমরা উপনির্বাচন সংক্রান্ত খবর, উপনির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা তো করবই। আজকে যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে এবার একটু যাই। উপনির্বাচনের খবরের মতোই গুরুত্বপূর্ণ অবশ্যই এই বাজার দরও। এত চড়া বাজার দর, যেখানে আম বাঙালির সাধারণ মানুষের রীতিমতন কালঘাম দশা। মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠক থেকে আদৌ কি কোনো সুরাহা হবে? আমি প্রথমে একটু স্নেহায়নের কাছে জানতে চাইব। না দেখুন, বিষয়টা হচ্ছে যে সুরাহা হবে কি হবে না সেটা তো সময় বলবে, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে যে সবজিগুলোর কথা বলা হচ্ছে, বা কালকে মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্সে সবজিগুলো বলেছেন, উনি বলার আগে অবশ্য উনি যেটা স্বাভাবিকভাবে করে থাকেন কেন্দ্রের ওপর দোষ চাপিয়েছেন, কিন্তু বিষয় হচ্ছে যে এই সবজিগুলো মেনলি কিন্তু কালটিভেট হয়, চাষ হয় কিন্তু পশ্চিমবাংলাতেই, এবং এক একটা সবজিতে দেখবেন মানে পশ্চিমবাংলা হয় 1 বা 2 বা 3, প্রথম 2-3 মধ্যেই মেনলি এইগুলোর মধ্যে আছে। কিন্তু তারপরেও এই বাজার দরটা কেন?
এবং আপনি যদি অন্যান্য রাজ্যের সাথে কম্প্যারিজন করেন, যে রাজ্য আমাদের থেকে বেশি চাষ করছে, বেশি উৎপাদন করছে, সেখানে দাম কম, কিন্তু পশ্চিমবাংলায় দাম বেশি। মানে আপনি এই যে বেগুনের দাম দেখালেন, বেগুনের দাম 100 টাকা, মানে মাঝখানে মনে হয় কোনো একদিন 150 গেছিলো, মানে সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বেশ মানে ট্রোল ফোল হচ্ছিল। বেগুন চাষে পশ্চিমবাংলা 1 নম্বর। আজকে বেগুনের দাম পশ্চিমবাংলায় 100 টাকা, পাশের রাজ্য ওড়িশায় হচ্ছে কি 40 টাকা। তো এটা কিসের জন্য হচ্ছে? আজকে টাস্ক ফোর্স নেমেছে, এই টাস্ক ফোর্স আজকে নেমে কি করছে? বাজারে গিয়ে কি করছে? বাজারে তো আর ওই সামান্য যারা বেচে তারা তো আর মজুত করে রাখে না। যেখানে মজুত হয়ে আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করুক, সেখান থেকে সাপ্লাইটা বাড়াক। আমরা তো এটা তো ইকোনমিক্সের একটা সাধারণ ছাত্রও জানে যে সাপ্লাই যখন বন্ধ থাকে তখন দামটা বাড়ে স্বাভাবিকভাবে। এইভাবেই তো দামগুলোকে বাড়ানো হচ্ছে। এমন তো না যে আমার কাছে উৎপাদন নেই, আমার কাছে তো উৎপাদন আছে। এরকম কি কোনো সমীক্ষা বা এরকম কোনো খবর এসছে যে এবার সবজি হয়নি বা আলু কম ফসল হয়েছে? আবার অন কন্ট্রারি আপনি দেখুন, আপনারা প্রতিবেদন করুন, আলু চাষিরা বলবে আমরা দাম পাচ্ছি না। তাহলে আলুগুলো যাচ্ছে কোথায়? প্রতি বছর প্রায় 100 লক্ষ মেট্রিক টন আলু পশ্চিমবাংলায় তৈরি হয়। পশ্চিমবাংলা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আলু চাষ করে, তারপরে আলুর দাম আজকে নাকি এত টাকা। আমি বলছি শুনুন, এই যে কিষাণ মান্ডি, ব্লকে ব্লকে কিষাণ মান্ডি, কি হয়েছে? কিষাণ মান্ডিগুলো শাহজাহান মার্কেট হয়ে গেছে। আজকে কিষাণ মান্ডি তো তৈরি হয়েছিল এই কারণে যে আমি চাষির থেকে তুলবো আর ডাইরেক্ট বেচবো, চাষিও যাতে দাম পায়, মানুষও যাতে কম টাকায় কিনতে পারে। কিন্তু কি হলো? অন কন্ট্রারি আপনি দেখুন, এই তো আজকের এই অবস্থা বাজারের। এতটা দাম যেখানে সাধারণ মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন, কি খাবেন তারা? আলু, যেটা আমরা জানি যে অন্তত আলুটা নেওয়া যায় সবজির মধ্যে, যেটা মনে করা হতো, কিন্তু সেইটাও হাত দেওয়ার উপায় নেই। অতনু, এই পরিস্থিতি কেন হলো, কি মনে করছেন আপনি? আমাদের একটা কথা ছিল, গরিব মানুষ খাবে কি? ডাল ভাত আলু সিদ্ধ। এখন এই রাজ্য সরকারের বদান্যতাতে এখন আলুর দামও হচ্ছে ক্রমবর্ধমান। বাকি সবজি প্রায় সবাই 100, সবাই সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে, 70, 80, 100-র নিচে কোনো সবজি পাওয়া যায় না। আমি বলছি মুখ্যমন্ত্রী টাস্কফোর্স বানিয়েছেন, খুব ভালো কথা। টাস্কফোর্স বাজারে বাজারে যাচ্ছে, দাম কমানোর চেষ্টা করছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মাঝখানে যারা সুবিধাভোগী যারা রয়েছে বা ফোরেবৃত্তি যারা রয়েছে, এই ফোরেদেরকে যদি পায়ের জুতো হয়ে যাবে তো বাজার, এই যে ফোরেগুলো, এই সিন্ডিকেটগুলো এ রাজ্যের শাসক দলের বদান্যতা, শাসক দলের ছত্রছায়া। কাজে আগে শাসক দল যদি সেই জায়গাটাকে কন্ট্রোল করে, এই ফোরে যারা মধ্যস্বত্বভোগী তাদেরকে যতক্ষণ না কন্ট্রোল করতে পারবে, বাজারের দাম টাস্কফোর্স ঘুরুক কি যেই ঘুরুক, কোনোভাবে দাম কমবে না। অরূপদা, না, এখানে সতীর্থ বিজেপির প্রতিনিধি হঠাৎ করে বললেন উড়িষ্যায় 40 টাকা কেজি বেগুন। আমি জানি না জয় শ্রীরাম বললো যেরকমভাবে পেট্রোল 50 টাকায় পাবে ভেবেছিল সেরকমভাবে পাচ্ছে কিনা। মুশকিলটা হচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো বাড়ছে, এই বাড়ার কবে থেকে এই লাফ দিয়ে বাড়াটা শুরু হলো আপনার খেয়াল থাকবে, আজ থেকে 3 থেকে 4 বছর আগে যখন পার্লামেন্টের বুকে নতুন কৃষি আইন প্রণয়ন করা হয়েছিল এবং সেখানে তখন ওই মজুতদারির ঊর্ধ্বসীমাটাকে তুলে দেওয়া হয়েছিল। আপনার মনে থাকবে আদানি ফরচুন তেলের ব্যবসা এসেছিল, তৈলবীজের ঊর্ধ্বসীমাকে তুলে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, যার ফলে মজুতদাররা যত খুশি মজুত করতে পারত এবং যে 90 টাকা 100 টাকা সর্ষের তেল ছিল সেই সর্ষের তেলকে 225 টাকা 30 টাকা দিয়ে ভারতবর্ষের মানুষকে কিনতে হয়েছে। এবং নিশ্চিতভাবে এটা তো ঘটনা, এক শ্রেণীর ফোরে দালালরা দাম বাড়ানোর চেষ্টা করে। এ রাজ্যের বুকে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স আছে বলেই আজকে গতকালকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কড়া পদক্ষেপ গ্রহণের, 10 দিনের মধ্যে দাম না কমালে দরকার পড়লে ভিজিলেন্স টিম ব্যবস্থা নেবে। আজ থেকে দেখুন কলকাতার বুকে বাজারে বাজারে সেই ভিজিলেন্স টিমের পর্যবেক্ষণ শুরু হয়ে গেছে এবং পুলিশ অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই দাম কমবে, কিন্তু তার সাথে সাথে আরও কিছু ফ্যাক্টর থাকে যেগুলো জিনিসকে দাম বাড়িয়ে দেয়। আপনার যদি জ্বালানি তেলের দাম এইভাবে বাড়তে থাকে, আজকে পেট্রোল কিনতে হচ্ছে মানুষকে 103 টাকা 104 টাকা। অনেকে বলছে অন্য রাজ্যে নাকি পেট্রোলের দাম কম। ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি, 107 টাকা লিটার পেট্রোলের, পশ্চিমবঙ্গে 104 টাকা লিটার। আজকে সারা ভারতবর্ষের বুকে পেট্রোল ডিজেলের যেভাবে দাম বেড়েছে, পণ্য পরিবহনের খরচ বাড়লে পরে যে কোনো জিনিসের দাম বাড়ে। তা সত্ত্বেও এই রাজ্য সরকার সদা তৎপর যাতে মানুষকে রিলিফ দেওয়া যায়, তার জন্য আজকে ভিজিলেন্স টিম রাস্তায় নেমেছে, পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং আমরা নিশ্চিত মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী 10 দিনের মধ্যে বাজার দর আরও নিয়ন্ত্রণে আসবে। 10 দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আসবে, শক্তিদা কি মনে করছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে বাজার দর নিয়ে আজকে বহু আলোচনা হচ্ছে। ইকোনমিক্সের যারা ছাত্র যারা একটু পড়াশুনো করেছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন, ল অফ ডিমিনিশিং ইউটিলিটি অপটিমাম জায়গায় চলে গেছে। এখন ক্রমহ্রাসমান উৎপন্নের বিধি আর নেই। এখন বাজার দর আজকে উৎপাদকের থেকে
ক্রেতা যদি ডাইরেক্ট কিনতে পারতো, মাঝখানে যারা ফোড়ে, যারা মালটাকে চেপে দিয়ে বাজার দরটাকে হাইক করে দেয়, বাড়িয়ে দেয়, তাদেরকে যদি কন্ট্রোল না করা যায়, ওই মানিকতলা বাজার বা যোগুবাবুর বাজার বা কোলে মার্কেটে গিয়ে কিন্তু বাজার দর কমানো যাবে না। আজকে যারা একদম প্রান্তিক মানুষ, আমি গরিব কাউকেই বলি না, প্রান্তিক মানুষ যারা, তারা যদি ডাল ভাতটুকুও না খেতে পারে, তারা, আমি ক্যাপসিকাম বা গাজর ওগুলো বাদ দিন, আমি যেগুলো একদম মিনিমাম নিডস, যে উদরপূর্তির জন্য যেগুলো দরকার, সেইগুলোতেও যদি হাত না দেওয়া যায়, তাহলে মানুষ খাবেটা কি? আজকে কেন বলছি যে অপটিমাম জায়গায় গিয়েও আজকে এক একটা দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যতই বৃদ্ধি পাক, তার কিন্তু চাহিদা কমে না। আর যদি বিলাস দ্রব্যের দাম সামান্য কমে, চাহিদাটা হু হু করে বেড়ে যায়। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আজকে আমাদের ভাবতে হবে যে চন্দ্রমুখী আলু, জ্যোতি আলু, বেগুন, কাঁচা লঙ্কা তো মানে কোন জায়গায় পৌঁছচ্ছে, আলু 40। আমি যে রাজ্যে বাস করি, যেখানে আমার বাজার করতে হয়, যেখানে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে আজকে 500 টাকা নিয়ে গিয়েও থলির শেষ তলায় পড়ে থাকে, সেখানে আমিষ না শুধু নিরামিষ কিনতেই তাদের কালঘাম হয়। কিংবা মাছ বাজার হোক, ব্যাপারটা একই রকম ব্যাপার। এই জায়গা থেকে আমি একটু প্রতিবাবুর কাছেও যাব। প্রতিবাবু, আপনি কি মনে করছেন, যেটা বলা হচ্ছে যে এই যে বাজারের এতটা বাজার দর, আকাশ ছোঁয়া বাজার দর, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা হয়ে গেছে, কি খাবে তারা, কোন দিকে যাবে ভেবে উঠতে পারছেন না তারা। মাঝ অভিযোগও সামনে আসছে, 10 দিনের মধ্যে এই বাজার ছবি সকাল থেকে দেখতে পাচ্ছি, সুরাহা আম জনতা পাবে কি মনে হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন এবং ভিজিলেন্স কমিটির লোকেরা ঘুরছে, হয়তো 10 দিনের মধ্যে কিছু একটা দাম কমবে, কিন্তু আমার মনে হয় এই ধরনের যে কমিটি, তাকে স্থায়ীকরণ করা উচিত এবং প্রতিনিয়ত বাজারগুলোতে পরিদর্শন করা উচিত এবং পাইকারি বাজারের সঙ্গে যে এই সব মার্কেটের যে রেট, সেগুলোকে কিন্তু তারা তুলনামূল্য বিচার করা উচিত। এটা হঠাৎ করে আপনি 1.5 বছর বাদে হঠাৎ করে 10 দিনের জন্য একটা কমিটি গঠন করবেন, তাহলে কিন্তু হবে না। এটা ঠিক যে অন্যান্য অনেকগুলো কারণের উপরে নির্ভর করে সবজি বা মাছের দাম বাড়ছে, কিন্তু আমাদের রাজ্যে যদি কোনো ধরনের মিডলম্যানরা থাকে, তাদেরকে ইনঅ্যাক্টিভ করার জন্য অবশ্যই এই ধরনের কমিটিকে স্থায়ী কমিটি করে প্রত্যেকটা জেলায় বাজারগুলোতে ঘুরতে হবে এবং প্রতিনিয়ত ঘুরতে হবে। হঠাৎ করে 1.5 বছরের বাদে বা হঠাৎ করে 10 দিনের জন্য একটা কমিটি গঠন করলে সেটা হবে না। নজরদারির বিষয়টা কিন্তু লাগাতার রাখতে হবে। হঠাৎ করেই টাস্ক ফোর্স বা ইবির অভিযান এমন বিষয় করলে হবে না, এইটাই প্রতিবাবু আপনি এটাই বলতে চাইছেন। অবশ্যই আমাদের নজর থাকবে বাজার দরের দিকে, যেরকম অবশ্যই উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের দিকে তো আমরা সকাল থেকে নজর রাখছি, সেই আপডেটও আমরা জানাবো আপনাদের। আরও একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চার কেন্দ্রের উপনির্বাচন চলছে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা। সকাল 9টা পর্যন্ত ভোটদানের কি হার সেটা আমরা পেয়েছি আপনাদের জানাই। রায়গঞ্জে ভোটদান 12.01%, রানাঘাট দক্ষিণ 11.58%, বাগদা 10.61% এবং মানিকতলায় 9.01%। আর এটা সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার, যেটা ইলেকশন কমিশন জানাচ্ছে। আর ঠিক কি রয়েছে আমরা আপডেট অবশ্যই নেব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুতপা সেন ইলেকশন কমিশন থেকে রয়েছেন সরাসরি। সুতপা, দেখো, অন্য যে নির্বাচন, আমরা লোকসভা নির্বাচনে যে চিত্র দেখেছিলাম নির্বাচন কমিশন দপ্তরে, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই যে 4 কেন্দ্রে উপনির্বাচন আছে, সেই 4 কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ছবি দেখতে পাচ্ছেন সিইও নিজে এবং অন্যান্য আধিকারিকরা, তারাও কিন্তু ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে প্রত্যেকটা কেন্দ্রের কী অবস্থা তারা দেখছেন। এবং একই সঙ্গে কমিশন সূত্রে জানানো যাচ্ছে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মোটামুটি 4 কেন্দ্রেই নির্বাচন হচ্ছে। গতকাল রাত্রের যে ঘটনা ঘটেছিল তুমি জানো, সেই ঘটনায় ইতিমধ্যে
ইতিমধ্যেই 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিইওর তরফ থেকে ডিএম এর কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল, সেই রিপোর্ট এসে পৌঁছেছে আজকে সকালে এবং সেখানে বলা হয়েছে যে গতকাল রাত্রে বিজেপির যে 4 জন সমর্থকের বাড়িতে হামলা হয় এবং সেই হামলার ঘটনায় কিন্তু গুলি চলেছিল বলে অভিযোগ এবং সেক্ষেত্রে সেই ঘটনার সাথে জড়িত 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএম জানিয়েছেন সিইওকে রিপোর্টের মাধ্যমে। অন্যদিকে বাকি যে কেন্দ্রগুলোতে অর্থাৎ মানিকতলাতে আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা পর্যন্ত সবথেকে কম ভোট পড়েছে মাত্র 9% এবং সবথেকে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে 12%-এরও বেশি। অন্যান্য নির্বাচনের তুলনায় কিন্তু উপনির্বাচনে সাধারণভাবে ভোটের পার্সেন্টেজ কম থাকে, এবারেও কিন্তু সেই চিত্রটাই দেখা যাচ্ছে যে অন্যান্য সময় যেখানে সকাল 9টা পর্যন্ত 15 বা 16% ভোট পড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটের পার্সেন্টেজ 4 কেন্দ্রে গড়ে 10.87%, অর্থাৎ অনেকটাই কম ভোট পড়েছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। যত বেলা বাড়ছে তত কিন্তু কমিশনের তরফ থেকে নজরদারিও বাড়ানো হচ্ছে, ডিএমদের সাথেও মাঝে মধ্যেই যোগাযোগ করা হচ্ছে, অর্থাৎ কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সেদিকে কড়া নজর ইলেকশন কমিশনের রয়েছে। আপাতত ধন্যবাদ সুতপা তোমাকে। আর একটা বিরতির সময় হয়েছে, বিরতির আগে অবশ্যই বলবো ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি, স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। একটা বিরতির পর আরো নির্বাচন সংক্রান্ত খবর, আরো খবর নিয়ে ফিরছে, সঙ্গে থাকুন। চার কেন্দ্রের উপনির্বাচন চলছে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা। সকাল 9টা পর্যন্ত ভোটদানের কি হার সেটা আমরা পেয়েছি আপনাদের জানাই। রায়গঞ্জে ভোটদান 12.01%, রানাঘাট দক্ষিণ 11.58%, বাগদা 10.61% এবং মানিকতলায় 9.01%। আর এটা সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার, যেটা ইলেকশন কমিশন জানাচ্ছে। আর ঠিক কি রয়েছে আমরা আপডেট অবশ্যই নেব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুতপা সেন ইলেকশন কমিশন থেকে রয়েছেন সরাসরি। সুতপা, দেখো, অন্য যে নির্বাচন আমরা লোকসভা নির্বাচনে যে চিত্র দেখেছিলাম নির্বাচন কমিশন দপ্তরে, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই যে 4 কেন্দ্রে উপনির্বাচন আছে সেই 4 কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ছবি দেখতে পাচ্ছেন সিইও নিজে এবং অন্যান্য আধিকারিকরা, তারাও কিন্তু ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে প্রত্যেকটা কেন্দ্রের কী অবস্থা তারা দেখছেন। এবং একই সঙ্গে কমিশন সূত্রে জানানো যাচ্ছে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মোটামুটি 4 কেন্দ্রেই নির্বাচন হচ্ছে। গতকাল রাত্রের যে ঘটনা ঘটেছিল তুমি জানো, সেই ঘটনায় ইতিমধ্যেই 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিইওর তরফ থেকে ডিএম এর কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল, সেই রিপোর্ট এসে পৌঁছেছে আজকে সকালে এবং সেখানে বলা হয়েছে যে গতকাল রাত্রে বিজেপির যে 4 জন সমর্থকের বাড়িতে হামলা হয় এবং সেই হামলার ঘটনায় কিন্তু গুলি চলেছিল বলে অভিযোগ এবং সেক্ষেত্রে সেই ঘটনার সাথে জড়িত 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএম জানিয়েছেন সিইওকে রিপোর্টের মাধ্যমে। অন্যদিকে বাকি যে কেন্দ্রগুলোতে অর্থাৎ মানিকতলাতে আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা পর্যন্ত সবথেকে কম ভোট পড়েছে মাত্র 9% এবং সবথেকে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে 12%-এরও বেশি। অন্যান্য নির্বাচনের তুলনায় কিন্তু উপনির্বাচনে সাধারণভাবে ভোটের পার্সেন্টেজ কম থাকে, এবারেও কিন্তু সেই চিত্রটাই দেখা যাচ্ছে যে অন্যান্য সময় যেখানে সকাল 9টা পর্যন্ত 15 বা 16% ভোট পড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটের পার্সেন্টেজ 4 কেন্দ্রে গড়ে 10.87%, অর্থাৎ অনেকটাই কম ভোট পড়েছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। যত বেলা বাড়ছে তত কিন্তু কমিশনের তরফ থেকে নজরদারিও বাড়ানো হচ্ছে, ডিএমদের সাথেও মাঝে মধ্যেই যোগাযোগ করা হচ্ছে, অর্থাৎ কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সেদিকে কড়া নজর ইলেকশন কমিশনের রয়েছে। আপাতত ধন্যবাদ সুতপা তোমাকে। আর একটা বিরতির সময় হয়েছে, বিরতির আগে অবশ্যই বলবো ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি, স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। একটা বিরতির পর আরো নির্বাচন সংক্রান্ত খবর, আরো খবর নিয়ে ফিরছে, সঙ্গে থাকুন। পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালনার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। গতকাল রাতে রানাঘাটের পূর্ণনগরের ঘটনা। উপনির্বাচনের শুরুতে অশান্তি, এবারে রানাঘাটে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ধৃত 26 জন। রানাঘাটের পায়রাডাঙ্গার ঘটনা। উপনির্বাচনের মধ্যে রানাঘাটে অবিরাম অশান্তি, বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, বাড়ির সামনে অটো ভাঙচুর, বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। লোকসভা নির্বাচনের রেশ থাকতেই রাজ্যে ফের ভোট, 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, নজরে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টা আজ দিনভর।
তালতলা ক্লাবের ভেতরে চ্যাংদোলা করে মারধরের ঘটনা, দুজনকে গ্রেফতার। বেলগড়িয়া থানার পুলিশের গুলি চালনার প্রশিক্ষণের ঘটনায় গ্রেফতার এক। বাজার দরে কাল ঘাম সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশের পরেই তৎপরতা। কাকুরগাছি বাজার থেকে বোলপুরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে অভিযানে টাস্ক ফোর্স। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। 4 কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন চলছে। সমস্ত আপডেট তুলে ধরছে আপনাদের সামনে। আর আমাদের আবেদন, ভোট দিন, ভোট দিয়ে গণতন্ত্রের ভিতকে মজবুত করুন। আমাদের আবেদন আপনাদের প্রতি। বিভিন্ন জায়গায় তথ্য ভোটে যেমন তুলে ধরছি, তারই পাশাপাশি খবর এসেছে ইতিমধ্যে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালনার অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে রানাঘাটের পূর্ণনগরে। 2 রাউন্ড গুলি চালনার অভিযোগও উঠেছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, কি আপডেট এখনো পর্যন্ত এই ঘটনায়, গুলি চালনার অভিযোগ? দেখো শিলাদিত্য, ঘটনা হচ্ছে গতকালকে রাত্রিবেলা রাত থেকে 1টা থেকে 1:30 নাগাদ বেশ কিছু লোকজন তারা মোটর বাইকে করে রঞ্জিত মণ্ডল, যিনি হচ্ছেন বুথ সভাপতি ছিলেন বিজেপির, তার বাড়িতে আসে এবং তার যে বাড়ির যে জানলা কাচের জানলা রয়েছে সেগুলোকে ভাঙচুর করে এবং তিনি যখন শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন 2 রাউন্ড গুলি চালানো হয়। যদিও তার গুলি যার গায়ে লাগেনি এবং সন্ত্রাস সৃষ্টি করতেই গুলি চালানো হয়েছে বলে এমনটাই অভিযোগ করছেন পরিবারের তরফ থেকে। যদিও এখনো পর্যন্ত তার পরিবারের তরফ থেকে কারা চালিয়েছে বা কি বৃত্তান্ত সেরকম কোনো কিছু হয়নি। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী তারা পর্যবেক্ষণে আসেন রঞ্জিত বাবুর বাড়িতে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এবং রানাঘাট অতিরিক্ত পুলিশ সুপার তিনি সেখানে আসেন এবং রীতিমতো এখনো পর্যন্ত পুলিশ পাহারা রয়েছে। বিশ্বজিৎ, মূলত কাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে পুরো বিষয়ে, গুলি চালনার অভিযোগ যেখানে উঠছে? দেখো, যেহেতু বিজেপির তিনি বুথ সভাপতি, সেহেতু তার যেটা অভিযোগ সেটা হচ্ছে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তারাই গুলি চালিয়েছে বলে এমনটাই অভিযোগ, কিন্তু তৃণমূল এই ঘটনার কথা অস্বীকার করেছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। কালকে রাত 1:30টার সময় হঠাৎ চেতন পায়ে মানে ওরা এই গ্রিলে কাচে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না, যে কি হয় ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না পা কেটে দেবো। তারপরে আমার জানালার কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস 2টো গুলি করেছে। এই দেখুন তার এই যে গুলির খোল দুটো এখনো রেখে দিয়েছি আমি। উঁচু করে দেখেন। হ্যাঁ, রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি কি বলেছেন শোনাবো। এরকম কোনো খবর নেই, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। রানাঘাট লোকসভার ক্ষেত্রে আমরা নো ভায়োলেন্সে বিশ্বাস করেছিলাম, এবারও তাই। আমাদের তরফ থেকে নো সিঙ্গেল ইনসিডেন্ট। আমি যতদূর শুনেছি, যা অভিযোগ এসছে আমার কাছে রাত 1টা-1:30 পর্যন্ত এবং সকালবেলায়ও এত ফোন এসছে যে আমি ফোন ধরে উঠতে পারছি না। বিভিন্ন জায়গায় ইউপি, বিহার থেকে বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে। তারা আমাদের যে গড়গুলো আছে তৃণমূল কংগ্রেসের ভোটার, সেখানে গিয়ে রাত্রিতে ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং বিভিন্ন রকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে যাতে বেরোতে না পারে। বিজেপি নিজেদের তৈরি করা ঘটনাটাকেই প্রোপাগান্ডা করার তৈরি হচ্ছে। আর এই উপনির্বাচনের শুরুতেই অশান্তি ঘটনা বারবার করে রানাঘাটের নাম চলে আসছে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগও উঠেছে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের এই যে অভিযোগ উঠেছে, উপনির্বাচনের শুরুতেই অশান্তি রানাঘাটে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ।
আমার জেঠু হলো তোমার এই 2 নং প্রীতিনগরের 93 বুথের মেম্বার। এবার আমাদের এখানে তো 93 আর 94 দুটোই বুথেই বিজেপি কর্মী জিতেছে আগের পঞ্চায়েত ভোটে, সেই একটা রাগের আক্রান্ত হয়ে আমাদের এখানটা পুরোটাই বিজেপি মানে বলা। বিধানসভা উপনির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের কোনো দেখা পাওয়া গেছে? রাতভর যে তাণ্ডব চললো, কাজের সময় আসেনি, তারপরে এসে আর কি হবে? কাজের সময় তো তার কোনো মানে যদি আমার জেঠুর যদি আজকে কিছু হতো তো ওরা এসে কি করতো? ওদের কাজের সময় তো পাওয়া যায় না, তারপরে এসে কি হবে? আমার জেঠুর যদি কালকে কিছু হয়েছে তো সেই খেসারত কি কেউ দিতে পারবে? প্রমাণ কোথায়? পুলিশ বলছে, পুলিশ তো জানা তাই বলছে যে গেছি টাইমে। কোথায় টাইমে? এখানে মিথ্যে কথা বলতে তো আর কোনো বাধা রাখছে না, আমরা শিওর না, আমাদের আতঙ্ক সরছে না। আমাদের সঙ্গে যে এরকম একটা কি এত একটা খারাপ জিনিস হয়েছে তার খুব আতঙ্কে রয়েছে এখন। আমার উপরেই প্রথমে অ্যাটাকটা হয়। আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছি যে বেধড়কভাবে পেটাপেটি চলছে, এইখানে উপরে লাইট ভেঙে ফেলেছে, ওইখানে লাইট ভেঙে ফেলেছে, আমার দরজার এই মোটা ঢাসা লাথি মেরে ভেঙে ফেলেছে। কিন্তু জানি না এরপরে কি মীমাংসা আমরা পাবো না পাবো আমরা জানি না। আমরা প্রচন্ড ভয় আছি। কালকে বলছে 26 জনকে গ্রেফতার করেছে। এই 26 রাত আমরা কেউ ঘুমাতে পারিনি এইভাবে। আজকে যদি আমার বাবার কিছু হয়ে যেত, কোথায় কি হতো তাহলে? আমাকে বাইরে বসে আলোচনা করছে মেয়েটাকে কিছু কর, মেয়েটাকে কিছু কর। যখন আমাদের ঘটনা ঘটে গেছে আমরা কাউকে আমরা পাশে পাইনি। আমরা আমাদের বাবা, কাকা, ছোট কাকা ঘর থেকে বেরোয়নি। বাবার ভাই সে যদি বেরোতো তাকে হয়তো শেষ করে ফেলতো। পায়রাডাঙ্গার বিভিন্ন এলাকায় হিংসাত্মক ছবি উঠে আসছে, যেখানে অভিযোগ করা হচ্ছে একদিকে যেরকম বাইক বাহিনী, যেখানে 25 থেকে 30 জন দুষ্কৃতী তারা এলাকায় দাপিয়ে বেড়ায়, বিভিন্ন বাড়ি ভাঙচুর করে, অটো ভাঙচুর করে। একই সঙ্গে দেখা যাচ্ছে বিজেপির যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য তাকেও কিন্তু ব্যাপক মারধর করা হয়েছে। কি ঠিক হয়েছিল আপনার সঙ্গে? আচমকায় আমার রাত্রে তখন 1:30 মতো বাজে, আমার বাড়িতে দুষ্কৃতীরা, তৃণমূলের সমস্ত দুষ্কৃতীরা চড়াও হয়। আমার ঘরের দরজা ভেঙে আমাকে বের করে বেধড়ক মারধর করে, খিস্তি গালাগাল দেয়। আশেপাশের থেকে মানুষ চিৎকার চিল্লামিল্লি ছুটে আসে, তাদের উপরে চড়া হয়, তাদের ঘরের দরজা জানলা সব ভেঙে দেয়। আশেপাশে কোথায় মারধর করা হয়েছে আপনাকে? আমার সারা পিঠে, মাথায়, পায়ে। কারা করেছে এটা? তৃণমূলের দুষ্কৃতীরা। গৌতম বাবু, যিনি কিনা পঞ্চায়েত সদস্য এই রানাঘাট, দক্ষিণ রানাঘাট এলাকার, এবং তাকে কিন্তু এভাবেই মারধর করা হয়েছে। এটা অভিযোগ যে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে কিন্তু ব্যাপক মারধর করা হয়। এবং শুধুমাত্র তাকে নয়, গোটা এলাকায় বিভিন্ন বিজেপি যারা কর্মীরা রয়েছে তাদেরকে বেছে বেছে, বা যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে বেছে বেছে কিন্তু তাদের বাড়িতে হামলা চালানো বা তাদেরকে মারধর করা বা তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে 26 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রানাঘাট। রানাঘাটে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, রানাঘাটের পায়রাডাঙ্গায় উত্তেজনা ছড়ায়, এর ফলে পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তী দের বাড়িতে ভাঙচুরের এই অভিযোগ উঠেছে, সঙ্গে সিসিটিভিও ভেঙে দেওয়া হয়, এমনটাই তাদের বক্তব্য। রাত্রি তখন প্রায় 1:40 পৌনে 2 হট করে দেখি ভাঙচুরের আওয়াজ হচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার স্বামী একটু জেগেছিলেন। তখন আমি বলছি কিসের আওয়াজ হলো গো হট করে? বলছে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর হচ্ছে, লোক এসছে, প্রচুর লোক ঢুকেছে, আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখছি। বলছে কি সুবল আছে? আমি বলছি না নেই। ও বলছে কি সুবলকে বলবি ভোট দিতে যেন না যায়। আমি সকালে বুথে ঢুকে ডকুমেন্ট দিয়ে আমি সইসাবুত করে দিয়ে এসেছি। আপনার বাড়ি নাকি আপনার বাড়ি ছিল? আমাদের এখানে মেম্বার আছে, উনিও বিজেপির মেম্বার। ওকে চরম মেরেছে, ও হসপিটালে ছিল, ওকে চরম মেরেছে ঘরে ঢুকে। ওরও বয়স্ক মা, ওকে আইডেন্টিফাই করতে পারেননি? না, আমরা কেউ আইডেন্টিফাই করতে পারিনি। ইভেন শুধু আমাদের বাড়ি বলে না, সমস্ত আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে ওরা। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, এই ভাঙচুরের ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে রানাঘাটের পায়রাডাঙ্গায় উত্তেজনা ছড়ায়, পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাসের বাড়িতে ভাঙচুরের অভিযোগ করা হচ্ছে।
পরপর ঘটনা, রানাঘাটকে কেন্দ্র করে যে ছবি উঠে এসেছে, বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের ঘটনা, গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ, আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। এরই সঙ্গে যেদিকে নজর রেখেছে, অর্থাৎ গতকাল রাতের ঘটনা ঘটে রানাঘাটের পূর্ণনগরে, 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আর অপরদিকে উপনির্বাচনের শুরুতে অশান্তির ঘটনা, রানাঘাটেই বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগও উঠেছে। পরপর ঘটনা, রানাঘাটের ছবি তুলে ধরছে অরূপদা। কেনই উত্তেজনার ছবি তৈরি হচ্ছে? দেখুন, যদি পরিকল্পিতভাবে ছবি তৈরি হয় সেক্ষেত্রে তো আমাদের কিছু বক্তব্য আমি বলে নিই একটুখানি। মুশকিলটা হচ্ছে যে এই উপনির্বাচনে রাজ্যের মানুষ জানেন যে মমতা ব্যানার্জি সরকার 215 জন বিধায়ক নিয়ে ক্ষমতায় আছেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। 215, 219 হবে, তাতেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন। 215 থাকলেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন। বাস্তব পরিস্থিতিটা অন্য কথা বলছে। বাস্তব পরিস্থিতি বলছে কার্যত কংগ্রেস সিপিএম রাজ্যে অপ্রাসঙ্গিক। যে বিজেপি আগেরবার বলেছিল আপকি বার 200 পার, এবার বলেছিল 30 পার, কার্যত দুবারই পগার পার হয়ে গেছে। 18 থেকে 12তে নেমে এসছে। স্বাভাবিকভাবেই মানুষের মনোভাব খুব পরিষ্কার যে 4টে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে। যেই উপনির্বাচন তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে জিতবে, সেই উপনির্বাচনে কোনো গাধাও এই ধরনের কাজ করবে না। তাই খুব স্বাভাবিকভাবেই এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এমন কিছু জায়গা যেখানে বিজেপি ভাবছে যে ন্যূনতম লড়াই দিতে পারবে, সেখানে এক ধরনের একটা উত্তেজনা তৈরি করো, যাতে অন্তত দেখানো যায় যে আমরা লড়াইতে আছি। এটা আসলে কিছুই না, নির্বাচনের গণনার দিন 13 তারিখ পর্যন্ত যাতে কাউন্টিং এজেন্টদের মনোবল চাঙ্গা রাখা যায়, সেটার জন্য একটা মরিয়া প্রয়াস। কিন্তু এতে লাভ হবে না। ওই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেও কাদম্বিনী যে মরে নাই, ওই রকম অবস্থা বিজেপির। আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই ঘটনা নিন্দাজনক। যেহেতু অভিযোগ উঠেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে। আগামী ক্ষেত্রেও যদি এরকম কোনো অভিযোগ ওঠে, পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু ফলাফল 13 তারিখে ইতিমধ্যেই বাংলার মানুষ লিখে দিয়েছে 4-0। না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে এই নির্বাচন, এটা তো সত্যি এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। এবং আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে যে নির্বাচন হয়েছে লোকসভা, সেখানেও তো তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার সিট পেয়েছে। তো তারপরেও এইটা তো সত্যি যে এই জিনিসটা দরকারটা কি পড়লো, আসলে দরকার এখানে আছে। আপনি যদি বিগত নির্বাচনগুলো দেখেন, তৃণমূলের হেভিওয়েট নেতারা কিন্তু বারংবার স্টেজ থেকে বলেছে যে এরিয়া ভালো লিড দেবে সেই এরিয়া কিন্তু পুরস্কৃত হবে, সেই এরিয়ায় কিন্তু বেশি করে প্রকল্প আসবে। আসলে এই যে ঝামেলাগুলো, এগুলো হচ্ছে তৃণমূলের লিড দেওয়ার ঝামেলা। এই যে লোকাল লিডারগুলো না, একটা বিষয় আছে, আমি যে সবসময় বলে থাকি যে তৃণমূলের লোকাল লিডারগুলো না নিজেদের বুথকে বা অঞ্চলকে নিজস্ব কার্যত পৈতৃক সম্পত্তি পাবে, এবং তাদেরকে দেখানোর একটা কম্পিটিশন থাকে, দেখো আমার এরিয়া কিন্তু পুরো আমার কন্ট্রোলের মধ্যে আছে। হ্যাঁ, এবং এই কন্ট্রোলের মধ্যে থেকে যদি একটু ভোট কমে যায়, উচ্চ নেতৃত্ব ধরবে বা তার অপোজিট লবির লোকটাকে এনে আবার বসিয়ে দেবে। এই ভয়ে তৃণমূলের, আমি আবারও বলছি, এটা সরকার পরিবর্তন হবে না। কিন্তু এই যে ঘটনাগুলো কিন্তু একমাত্র ঘটায় এই লোকাল লেভেলের লিডারগুলো, শুধুমাত্র নিজেদের যে দাপট সেটা প্রমাণ করার জন্য। এবং আমি আরেকটা বিষয় বলি, বিষয়টা দেখুন যে আমরা একটা জিনিস মনে করি যে রাজনৈতিক হিংসা বা হানাহানি এটা 2011 বা তার পরবর্তী সময়ে এসছে বাংলার রাজনীতিতে, তা কিন্তু না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু একটা নতুন সিগনিফিকেন্ট দিক তৈরি হয়েছে। দেখুন, ওই আপনাদের প্রতিবেদন দেখানোর সময় একজন অভিযোগ করছিল যে বলছে যে দুষ্কৃতীরা ওই মেয়েটাকে কিছু কর। কোথাও যেন এই যে নারীদেরকে সফট টার্গেট করা হচ্ছে, দুষ্কৃতীরা মনে করছে নারীদের ওপর। এটা কিন্তু নতুন ডাইমেনশন শিলাদিত্যটা। আমার মনে হয় এটা কিন্তু বাংলার রাজনৈতিক পরিবেশ বা সমাজ ব্যবস্থাকে একটা অন্য দিকে নিয়ে যাবে। এই আগে কিন্তু এই জিনিসটা আমার মনে হয় ছিল না, এই স্পেসিফিক নারীদের ওপর আক্রমণ। এটা কিন্তু একটা অন্য 215 জন এমএলএ সাপোর্টে শক্তিশালী রাজ্য সরকার রয়েছে বলে তৃণমূলের দাবি, এবং এটা ফ্যাক্ট। 215 জন এমএলএ তৃণমূলের সরকারের সাপোর্টে রয়েছে, যাতে কিনা সরকারটা থাকবে। কিন্তু তারপরে ওই ঝামেলার প্রয়োজন হচ্ছে কেন, এটাই কিন্তু একটা আমাদের আজকে মনে একটা ভাববার একটা সময় আছে যে এই ঝামেলার দরকারটা কি। আসলে এই ঝামেলা কি শুধুমাত্র ভোটে লিড, নাকি হচ্ছে আসলে এলাকার উপর নিজের গ্রিপ দেখানো, এটাও কিন্তু আজকে একটা প্রশ্ন উঠে এসছে। এবং অপ্রাসঙ্গিক বলে যাদের বললেন তৃণমূলের অরূপদা, যে সিপিএম এবং কংগ্রেস অপ্রাসঙ্গিক, মানিকতলাতে প্রায় 90% বুথে সেই অপ্রাসঙ্গিক দলের এজেন্টদেরকে হচ্ছে বার করে দিতে হয়েছে। কাজে কে প্রাসঙ্গিক কে অপ্রাসঙ্গিক সেটাও সামনে আসছে। শক্তিটা দেখুন, অনুপবাবু বলেছেন, স্নেহানন্দ বলেছে একটা কথা, শাসক গোষ্ঠী যখন মনে করেন না 294টা, এখন আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন 294টা আসনই তার দলের থাক। এটা ঘটনা যে এই নির্বাচনে কোনো রকম ক্ষমতার পরিবর্তন হবে না, মুখ্যমন্ত্রী বদল হবে না।
তাহলে যদি আজকে আপনি বললেন 26 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বিজেপি আদর্শগতভাবে আমার বন্ধু নয়, কিন্তু এটা একটা প্রচলন তৈরি হয়েছে বাংলার বুকে যে নির্বাচন মানেই রক্তের ওপর দিয়ে হাঁটতে হবে, নির্বাচন মানেই বোম মারতে হবে, নির্বাচন মানেই গুলি চালাতে হবে। যে গ্রাম পঞ্চায়েত সদস্যটা পিঠের থেকে দেখাচ্ছে, সে নিশ্চয়ই পরিকল্পিতভাবে পিঠে নিজে বাড়ি দিয়ে সেগুলো দেখাচ্ছে না। আর পুলিশ প্রশাসনটা আগে যেভাবে কাজ করতো, আজকে যদি মনে করে যে শাসক গোষ্ঠী যদি মনে করে যে গণ্ডগোল হতে দেব না, একটা বোমও পড়বে না। আজকে যারা আইডেন্টিফাইড ক্রিমিনালস তাদেরকে ভোটের আগের থেকেই কাস্টডি করে রেখে দেওয়া, নজরবন্দি করে রেখে দিত। আজকে ঘটনা ঘটে যাওয়ার পর, মানুষ মরে যাওয়ার পর আমি পুলিশ গেলাম, প্রশাসন গেল, 26 জনকে গ্রেপ্তার করলো, হোয়াট ইজ দ্য আলটিমেট বেনিফিট? আজকে ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা ভাবতে হবে, কংগ্রেস প্রাসঙ্গিক না সিপিএম প্রাসঙ্গিক সেটা আলোচনার বিষয়। যে ভোটের হার আজকে এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে, ভোটের রেশিওটা কত এখনো পর্যন্ত? ভোটের রেশিওটা কত? তাহলে মানুষের এই যে ভোট না দেওয়ার প্রতি প্রবণতাটা বাড়ছে। আপনারাও অ্যাডভার্টাইজমেন্ট করছেন যে নিজের অধিকার নিজে প্রয়োগ করুন, শুধু কালির জন্যে কত হাজার কোটি টাকা খরচা হয়ে যায় শুধু হাতে কালি লাগাবার জন্যে। তাহলে এত প্রচার ঢাক ঢোল, আজকে মানুষ ভোটের থেকে একটা সংসদীয় গণতন্ত্রের পৃথিবীর সর্ববৃহৎ সেই জায়গায় এসে উৎসব না, এখন মানুষ আস্তে আস্তে প্রদীপবাবু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভয়ের একটা অভিযোগ করা হচ্ছে বারবার বিরোধীদের তরফ থেকে। আর রানাঘাটে কিন্তু পরপর ঘটনা ঘটলো কেন? রানাঘাটের মুশকিলটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি তো সদ্য বিজেপি থেকে এসেছেন, এসে লোকসভা ভোটে হেরে গেছেন। আসলে বিজেপি থেকে তিনি আসার সাথে সাথে সদল বলে অনেক কর্মী সমর্থক কেন এলো না, এটা বোধহয় প্রার্থীর নিজের একটা অসুবিধার জায়গা। ফলে সেই জন্য হয়তো এবং লোকসভা ভোটেও পরাজিত। ফলে এইখানে আমার মনে হয় এইটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব না বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এটা একটু বিশ্লেষণ করার দরকার আছে। এবং দ্বিতীয় হচ্ছে যে পুলিশ প্রশাসন আজকে সিসিটিভিতে ধরুন রাত্রিবেলা গুন্ডা বাহিনী এসে বাড়িতে হামলা করছে, যার বাড়িতেই করুক, এটা তো পুলিশ প্রশাসনের পেট্রোলিংয়ের অভাব বলেই আমার মনে হয়। ফলে নির্বাচনের আগের দিন যদি এরকম হতে পারে, তাহলে অন্যান্য দিন কি ধরনের জুলুম বা অত্যাচারের সম্মুখীন এই ধরনের মানুষরা হচ্ছে ওখানে বা পশ্চিমবঙ্গের সর্বত্রই, সেটা কিন্তু আমাদের সামনে আপনারা তুলে ধরছেন অবশ্যই। এবং তারই সঙ্গে কিন্তু আরো আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে অবশ্যই করে হাজির হব 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। আর তারই সঙ্গে আপনাদের কাছে আমাদের আবেদন, ভোট দিন আর ভোট দিয়ে সেলফি পাঠান আমাদেরকে, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। চোখ রাখুন জি 24 ঘন্টায়। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। 4 কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন চলছে, সমস্ত আপডেট তুলে ধরছে আপনাদের সামনে। আর আমাদের আবেদন, ভোট দিন, ভোট দিয়ে গণতন্ত্রের ভিতকে মজবুত করুন, আমাদের আবেদন আপনাদের প্রতি। বিভিন্ন জায়গায় তথ্য ভোটে যেমন তুলে ধরছি, তারই পাশাপাশি খবর এসেছে ইতিমধ্যে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালনার অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে রানাঘাটের পূর্ণনগরে। 2 রাউন্ড গুলি চালনার অভিযোগও উঠেছে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, কি আপডেট এখনো পর্যন্ত এই ঘটনায়, গুলি চালনার অভিযোগ? দেখো শিলাদিত্য, ঘটনা হচ্ছে গতকালকে রাত্রিবেলা রাত থেকে 1টা থেকে 1:30 নাগাদ বেশ কিছু লোকজন তারা মোটর বাইকে করে রঞ্জিত মণ্ডল, যিনি হচ্ছেন বুথ সভাপতি ছিলেন বিজেপির, তার বাড়িতে আসে এবং তার যে বাড়ির যে জানলা কাচের জানলা রয়েছে সেগুলোকে ভাঙচুর করে। এবং তিনি যখন শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন, 2 রাউন্ড গুলি চালানো হয়। যদিও তার গুলি যার গায়ে লাগেনি এবং সন্ত্রাস সৃষ্টি করতেই গুলি চালানো হয়েছে বলে এমনটাই অভিযোগ করছেন পরিবারের তরফ থেকে। যদিও এখনো পর্যন্ত তার পরিবারের তরফ থেকে কারা চালিয়েছে বা কি বৃত্তান্ত সেরকম কোনো কিছু হয়নি। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী তারা পর্যবেক্ষণে আসেন রঞ্জিত বাবুর বাড়িতে, এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এবং রানাঘাট অতিরিক্ত পুলিশ সুপার তিনি সেখানে আসেন এবং রীতিমতো এখনো পর্যন্ত পুলিশ পাহারা রয়েছে।
বিশ্বজিৎ, মূলত কাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে পুরো বিষয়ে? গুলি চালানোর অভিযোগ যেখানে উঠছে। দেখো, যেহেতু বিজেপির তিনি বুথ সভাপতি, সেহেতু তার যেটা অভিযোগ সেটা হচ্ছে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তারাই গুলি চালিয়েছে বলে এমনটাই অভিযোগ, কিন্তু তৃণমূল এই ঘটনার কথা অস্বীকার করেছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। কালকে রাত 1:30টার সময় হঠাৎ চেতন পায়ে মানে ওরা এই গ্রিলে কাচে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না, যে কি হয়, ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। তারপরে আমার জানালার কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস দুটো গুলি করেছে। এই দেখুন তার এই যে গুলির খোল দুটো এখনো রেখে দিয়েছি আমি। উঁচু করে দেখেন। হ্যাঁ, রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি কি বলেছেন শোনাবো। এরকম কোনো খবর নেই, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। রানাঘাট লোকসভার ক্ষেত্রে আমরা নো ভায়োলেন্সে বিশ্বাস করেছিলাম, এবারও তাই। আমাদের তরফ থেকে নো সিঙ্গেল ইনসিডেন্ট। আমি যতদূর শুনেছি, যা অভিযোগ এসছে আমার কাছে রাত 1টা-1:30 পর্যন্ত এবং সকালবেলায়ও এত ফোন এসছে যে আমি ফোন ধরে উঠতে পারছি না। বিভিন্ন জায়গায় ইউপি, বিহার থেকে বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে। তারা আমাদের যে গড়গুলো আছে তৃণমূল কংগ্রেসের ভোটার, সেখানে গিয়ে রাত্রেতে ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং বিভিন্ন রকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে যাতে বেরোতে না পারে। বিজেপি নিজেদের তৈরি করা ঘটনাটাকেই প্রোপাগান্ডা করার তৈরি হচ্ছে। আর এই উপনির্বাচনের শুরুতেই অশান্তি ঘটনা বারবার করে রানাঘাটের নাম চলে আসছে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের এই যে অভিযোগ উঠেছে, উপনির্বাচনের শুরুতেই অশান্তি রানাঘাটে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ। আমার জেঠু হলো তোমার এই 2 নং প্রীতিনগরের 93 বুথের মেম্বার। এবার আমাদের এখানে তো 93 আর 94 দুটোই বুথেই বিজেপি কর্মী জিতেছে আগের পঞ্চায়েত ভোটে, সেই একটা রাগে আক্রান্ত হয়ে আমাদের এখানটা পুরোটাই বিজেপি মানে বলা। বিধানসভা উপনির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের কোনো দেখা পাওয়া গেছে? রাতভর যে তাণ্ডব চললো। কাজের সময় আসেনি, তারপরে এসে আর কি হবে, কাজের সময় তো তার কোনো মানে যদি আমার জেঠুর যদি আজকে কিছু হয়েছে তো ওরা এসে কি করতো, ওদের কাজের সময় তো পাওয়া যায় না, তারপরে এসে কি হবে। আমার জেঠুর যদি কালকে কিছু হয়েছে তো সেই খেসারত কি কেউ দিতে পারবে? প্রমাণ কোথায়? পুলিশ বলছে, পুলিশ তো জানা তাই বলছে যে গেছি টাইমে, কোথায় টাইমে? এখানে মিথ্যে কথা বলতে তো আর কোনো বাধা রাখছে না, আমরা শিওর না, আমাদের আতঙ্ক সরছে না। আমাদের সঙ্গে যে এরকম একটা কি এত একটা খারাপ জিনিস হয়েছে তার খুব আতঙ্কে রয়েছে এখন। আমার উপরেই প্রথমে অ্যাটাকটা হয়, আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছি যে বেধড়কভাবে পেটাপেটি চলছে, এইখানে উপরে লাইট ভেঙে ফেলেছে, ওইখানে লাইট ভেঙে ফেলেছে, আমার দরজার এই মোটা ঢাসা লাথি মেরে ভেঙে ফেলেছে। কিন্তু জানি না এরপরে কি মীমাংসা আমরা পাবো না পাবো আমরা জানি না, আমরা প্রচন্ড ভয় আছি। কালকে বলছে 26 জনকে গ্রেফতার করেছে, এই 26 জন রাত আমরা কেউ ঘুমাতে পারিনি এইভাবে। আজকে যদি আমার বাবার কিছু হয়ে যেত, কোথায় কি হতো তাহলে? আমাকে বাইরে বসে আলোচনা করছে, মেয়েটাকে কিছু কর, মেয়েটাকে কিছু কর। যখন আমাদের ঘটনা ঘটে গেছে আমরা কাউকে আমরা পাশে পাইনি। আমরা আমাদের বাবা, কাকা, ছোট কাকা ঘর থেকে বেরোয়নি, বাবার ভাই, সে যদি বেরোতো তাকে হয়তো শেষ করে ফেলতো। আয়রাডাঙ্গার বিভিন্ন এলাকায় হিংসাত্মক ছবি উঠে আসছে, যেখানে অভিযোগ করা হচ্ছে একদিকে যেরকম বাইক বাহিনী, যেখানে 25 থেকে 30 জন দুষ্কৃতী তারা এলাকায় দাপিয়ে বেড়ায়, বিভিন্ন বাড়ি ভাঙচুর করে, অটো ভাঙচুর করে। একই সঙ্গে দেখা যাচ্ছে বিজেপির যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য তাকেও কিন্তু ব্যাপক মারধর করা হয়েছে। কি ঠিক হয়েছিল আপনার সঙ্গে? আচমকায় আমার রাত্রে তখন 1:30 মতো বাজে, আমার বাড়িতে দুষ্কৃতীরা, তৃণমূলের সমস্ত দুষ্কৃতীরা চড়াও হয়। আমার ঘরের দরজা ভেঙে আমাকে বের করে বেধড়ক মারধর করে, খিস্তি গালাগাল দেয়। আশেপাশের থেকে মানুষ চিৎকার চিল্লামিতে ছুটে আসে, তাদের উপরে চড়া হয়, তাদের ঘরের দরজা জানলা সব ভেঙে দেয়। আশেপাশে কোথায় মারধর করা হয়েছে আপনাকে? আমার সারা পিঠে, মাথায়, পায়ে। কারা করেছে এটা?
তৃণমূলের দুষ্কৃতীরা। গৌতমবাবু যিনি কিনা পঞ্চায়েত সদস্য এই রানাঘাট দক্ষিণ রানাঘাট এলাকার, এবং তাকে কিন্তু এভাবেই মারধর করা হয়েছে। এটা অভিযোগ যে লোহার রড বাঁশ লাঠি দিয়ে কিন্তু ব্যাপক মারধর করা হয়, এবং শুধুমাত্র তাকে নয়, গোটা এলাকায় বিভিন্ন বিজেপি যারা কর্মীরা রয়েছে তাদেরকে বেছে বেছে বা যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে বেছে বেছে কিন্তু তাদের বাড়িতে হামলা চালানো বা তাদেরকে মারধর করা বা তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে 26 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রানাঘাট। রানাঘাটেই বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, রানাঘাটের পায়রাডাঙ্গায় উত্তেজনা ছড়ায় ফলে পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তী দের বাড়িতে ভাঙচুরের এই অভিযোগ উঠেছে, সঙ্গে সিসিটিভিও ভেঙে দেওয়া হয়, এমনটাই তাদের বক্তব্য। রাত্রি তখন প্রায় 1:40 পৌনে 2 হট করে দেখি ভাঙচুরের আওয়াজ হচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার স্বামী একটু জেগেছিলেন, তখন আমি বলছি কিসের আওয়াজ হলো গো হট করে? বলছে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর হচ্ছে, লোক এসছে, প্রচুর লোক ঢুকেছে, আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখছি। বলছে কি সুবল আছে? সুবল আছে? আমি বলছি না নেইও। বলছে কি সুবলকে বলবি ভোট দিতে যেন না যায়। আমি সকালে বুথে ঢুকে ডকুমেন্ট দিয়ে আমি সই সাবুত করে দিয়ে এসেছি। আপনার বাড়ি নাকি আপনার বাড়ি ছিল? না, আমাদের এখানে মেম্বার আছে, উনিও বিজেপির মেম্বার, ওকে চরম মেরেছে। ও হসপিটালে ছিল, ওকে চরম মেরেছে, ঘরে ঢুকে, ওরও বয়স্ক মা, ওকে বের আইডেন্টিফাই করতে পারেননি? না, আমরা কেউ আইডেন্টিফাই করতে পারিনি। ইভেন শুধু আমাদের বাড়ি বলে না, সমস্ত আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে ওরা। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে এই ভাঙচুরের ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে রানাঘাটের পায়রাডাঙ্গায় উত্তেজনা ছড়ায়, পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাসের বাড়িতে ভাঙচুরের অভিযোগ করা হচ্ছে। পরপর ঘটনা, রানাঘাটকে কেন্দ্র করে যে ছবি উঠে এসেছে, বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের ঘটনা, গুলি চালানোর অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ, আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। এরই সঙ্গে যেদিকে নজর রেখেছি, অর্থাৎ গতকাল রাতের ঘটনা ঘটে রানাঘাটের পূর্ণনগরে, 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আর অপরদিকে উপনির্বাচনের শুরুতে অশান্তির ঘটনা, রানাঘাটেই বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। পরপর ঘটনা, রানাঘাটের ছবি তুলে ধরছে অরূপদা, কেনই উত্তেজনার ছবি তৈরি হচ্ছে? দেখুন, যদি পরিকল্পিতভাবে ছবি তৈরি হয় সেক্ষেত্রে তো আমাদের কিছু বক্তব্য, আমি বলে নিই একটুখানি। মুশকিলটা হচ্ছে যে এই উপনির্বাচনে রাজ্যের মানুষ জানেন যে মমতা ব্যানার্জি সরকার 215 জন বিধায়ক নিয়ে ক্ষমতায় আছেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। 215, 219 হবে, তাতেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন। 215 থাকলেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন। বাস্তব পরিস্থিতিটা অন্য কথা বলছে। বাস্তব পরিস্থিতি বলছে কার্যত কংগ্রেস সিপিএম রাজ্যে অপ্রাসঙ্গিক। যে বিজেপি আগেরবার বলেছিল আপকি বার 200 পার, এবার বলেছিল 30 পার, কার্যত দুবারই পগার পার হয়ে গেছে, 18 থেকে 12তে নেমে এসছে। স্বাভাবিকভাবেই মানুষের মনোভাব খুব পরিষ্কার যে 4টে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে। যেই উপনির্বাচন তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে জিতবে, সেই উপনির্বাচনে কোনো গাধাও এই ধরনের কাজ করবে না। তাই খুব স্বাভাবিকভাবেই এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এমন কিছু জায়গা যেখানে বিজেপি ভাবছে যে ন্যূনতম লড়াই দিতে পারবে, সেখানে এক ধরনের একটা উত্তেজনা তৈরি করো, যাতে অন্তত দেখানো যায় যে আমরা লড়াইতে আছি। এটা আসলে কিছুই না, নির্বাচনের গণনার দিন 13 তারিখ পর্যন্ত যাতে কাউন্টিং এজেন্টদের মনোবল চাঙ্গা রাখা যায়, সেটার জন্য একটা মরিয়া প্রয়াস। কিন্তু এতে লাভ হবে না। ওই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেও কাদম্বিনী যে মরে নাই, ওই রকম অবস্থা বিজেপির। আমি খুব দর্থহীন ভাষায় বলছি, এই ঘটনা নিন্দাজনক। যেহেতু অভিযোগ উঠেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, আগামী ক্ষেত্রেও যদি এরকম কোনো অভিযোগ ওঠে পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু ফলাফল 13 তারিখে ইতিমধ্যে বাংলার মানুষ লিখে দিয়েছে 4-0। না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে এই নির্বাচন, এটা তো সত্যি এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না, এবং আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে যে নির্বাচন হয়েছে লোকসভা, সেখানেও তো তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার সিট পেয়েছে। তো তারপরে এইটা তো সত্যি যে এই জিনিসটা দরকারটা কি পড়লো, আসলে দরকার এখানে আছে।
আপনি যদি বিগত নির্বাচনগুলো দেখেন, তৃণমূলের হেভিওয়েট নেতারা কিন্তু বারংবার স্টেজ থেকে বলেছে যে এরিয়া ভালো লিড দেবে সেই এরিয়া কিন্তু পুরস্কৃত হবে, সেই এরিয়ায় কিন্তু বেশি করে প্রকল্প আসবে। আসলে এই যে ঝামেলাগুলো, এগুলো হচ্ছে তৃণমূলের লিড দেওয়ার ঝামেলা। এই যে লোকাল লিডারগুলো না, একটা বিষয় আছে, আমি যে সবসময় বলে থাকি যে তৃণমূলের লোকাল লিডারগুলো না নিজেদের বুথকে বা অঞ্চলকে নিজস্ব মানে কার্যত পৈতৃক সম্পত্তি পাবে, এবং তাদেরকে দেখানোর একটা কম্পিটিশন থাকে, দেখো আমার এরিয়া কিন্তু পুরো আমার কন্ট্রোলের মধ্যে আছে। হ্যাঁ, এবং এই কন্ট্রোলের মধ্যে থেকে যদি একটু ভোট কমে যায়, উচ্চ নেতৃত্ব ধরবে বা তার অপোজিট লবির লোকটাকে এনে আবার বসিয়ে দেবে। এই ভয়ে তৃণমূলের, আমি আবারও বলছি, এটা সরকার পরিবর্তন হবে না, কিন্তু এই যে এই ঘটনাগুলো কিন্তু একমাত্র ঘটায় এই লোকাল লেভেলের লিডারগুলো, শুধুমাত্র নিজেদের যে দাপট সেটা প্রমাণ করার জন্য। এবং আমি আরেকটা বিষয় বলি, বিষয়টা দেখুন, যে আমরা একটা জিনিস মনে করি যে রাজনৈতিক হিংসা বা হানাহানি এটা 2011 বা তার পরবর্তী সময়ে এসছে বাংলার রাজনীতিতে, তা কিন্তু না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার কিন্তু একটা নতুন সিগনিফিকেন্ট দিক তৈরি হয়েছে। দেখুন, ওই আপনাদের প্রতিবেদন দেখানোর সময় একজন অভিযোগ করছিল যে বলছে যে দুষ্কৃতীরা ওই মেয়েটাকে কিছু কর। কোথাও যেন এই যে নারীদেরকে সফট টার্গেট করা হচ্ছে, দুষ্কৃতীরা মনে করছে নারীদের ওপর। এটা কিন্তু নতুন ডাইমেনশন শিলাদিত্যটা। আমার মনে হয় এটা কিন্তু বাংলার রাজনৈতিক পরিবেশ বা সমাজ ব্যবস্থাকে একটা অন্য দিকে নিয়ে যাবে। এই আগে কিন্তু এই জিনিসটা আমার মনে হয় ছিল না, স্পেসিফিক নারীদের ওপর আক্রমণ। এটা কিন্তু একটা অন্য 215 জন এমএলএ সাপোর্টে শক্তিশালী রাজ্য সরকার রয়েছে বলে তৃণমূলের দাবি, এবং এটা ফ্যাক্ট। 215 জন এমএলএ তৃণমূলের সরকারের সাপোর্টে রয়েছে, যাতে কিনা সরকারটা থাকবে। কিন্তু তারপরে ওই ঝামেলার প্রয়োজন হচ্ছে কেন, এটাই কিন্তু একটা মানে আমাদের আজকে মনে একটা ভাববার একটা সময় আছে যে এই ঝামেলার দরকারটা কি। আসলে এই ঝামেলা কি শুধুমাত্র ভোটে লিড, নাকি হচ্ছে আসলে এলাকার উপর নিজের গ্রিপ দেখানো, এটাও কিন্তু আজকে একটা প্রশ্ন উঠে এসছে। এবং অপ্রাসঙ্গিক বলে যাদের বললেন তৃণমূলের অরূপদা, যে সিপিএম এবং কংগ্রেস অপ্রাসঙ্গিক, মানিকতলাতে প্রায় 90% বুথে সেই অপ্রাসঙ্গিক দলের এজেন্টদেরকে হচ্ছে বার করে দিতে হয়েছে। কাজে কে প্রাসঙ্গিক কে অপ্রাসঙ্গিক সেটাও সামনে আসছে। শক্তিদা, দেখুন, অনুপবাবু বলেছেন, স্নেহানন্দ বলেছে একটা কথা, শাসক গোষ্ঠী যখন মনে করেন না 294টা, এখন মানে আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন 294টা আসনই তার দলের থাক। এটা ঘটনা যে এই নির্বাচনে কোনো রকম ক্ষমতার পরিবর্তন হবে না, মুখ্যমন্ত্রী বদল হবে না। তাহলে যদি আজকে আপনি বললেন 26 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বিজেপি আদর্শগতভাবে আমার বন্ধু নয়, কিন্তু এটা একটা প্রচলন তৈরি হয়েছে বাংলার বুকে যে নির্বাচন মানেই রক্তের ওপর দিয়ে হাঁটতে হবে, নির্বাচন মানেই বোম মারতে হবে, নির্বাচন মানেই গুলি চালাতে হবে। যে গ্রাম পঞ্চায়েত সদস্যটা পিঠের থেকে দেখাচ্ছে, সে নিশ্চয়ই পরিকল্পিতভাবে পিঠে নিজে বাড়ি দিয়ে সেগুলো দেখাচ্ছে না। আর পুলিশ প্রশাসনটা আগে যেভাবে কাজ করতো, আজকে যদি মনে করে যে শাসক গোষ্ঠী যদি মনে করে যে গন্ডগোল হতে দেব না, একটা বোমও পড়বে না। আজকে যারা আইডেন্টিফাইড ক্রিমিনালস তাদেরকে ভোটের আগের থেকেই কাস্টডি করে রেখে দেওয়া, নজরবন্দি করে রেখে দিত। আজকে ঘটনা ঘটে যাওয়ার পর, মানুষ মরে যাওয়ার পর আমি পুলিশ গেলাম, প্রশাসন গেল, 26 জনকে গ্রেপ্তার করলো। হোয়াট ইজ দ্য আলটিমেট বেনিফিট? আজকে ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা ভাবতে হবে, কংগ্রেস প্রাসঙ্গিক না সিপিএম প্রাসঙ্গিক সেটা আলোচনার বিষয়। যে ভোটের আজকে এত হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে, ভোটের রেশিওটা কত এখনো পর্যন্ত? ভোটের রেশিওটা কত? তাহলে মানুষের এই যে ভোট না দেওয়ার প্রতি প্রবণতাটা বাড়ছে। আপনারাও অ্যাডভার্টাইজমেন্ট করছেন যে নিজের অধিকার নিজে প্রয়োগ করুন, শুধু কালির জন্যে কত হাজার কোটি টাকা খরচা হয়ে যায় শুধু হাতে কালি লাগাবার জন্যে। তাহলে এত প্রচার, ঢাক ঢোল, আজকে মানুষ ভোটের থেকে একটা সংসদীয় গণতন্ত্রের পৃথিবীর সর্ববৃহৎ সেই জায়গায় এসে উৎসব না, এখন মানুষ আস্তে আস্তে প্রদীপবাবু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভয়ের একটা অভিযোগ করা হচ্ছে বারবার বিরোধীদের তরফ থেকে। আর রানাঘাটে কিন্তু পরপর ঘটনা ঘটলো কেন? রানাঘাটের মুশকিলটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি তো সদ্য বিজেপি থেকে এসেছেন, এসে লোকসভা ভোটে হেরে গেছেন। আসলে বিজেপি থেকে তিনি আসার সাথে সাথে সদল বলে অনেক কর্মী সমর্থক কেন এলো না, এটা বোধহয় প্রার্থীর নিজের একটা অসুবিধার জায়গা। ফলে সেই জন্য হয়তো এবং লোকসভা ভোটেও পরাজিত। ফলে এইখানে আমার মনে হয় এইটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব না বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এটা একটু বিশ্লেষণ করার দরকার আছে। এবং দ্বিতীয় হচ্ছে
হচ্ছে যে পুলিশ প্রশাসন আজকে সিসিটিভিতে ধরুন রাত্রিবেলা গুন্ডা বাহিনী এসে বাড়িতে হামলা করছে, যার বাড়িতেই করুক, এটা তো পুলিশ প্রশাসনের পেট্রোলিংয়ের অভাব বলেই আমার মনে হয়। ফলে নির্বাচনের আগের দিন যদি এরকম হতে পারে, তাহলে অন্যান্য দিন কি ধরনের জুলুম বা অত্যাচারের সম্মুখীন এই ধরনের মানুষরা হচ্ছে ওখানে বা পশ্চিমবঙ্গের সর্বত্রই, সেটা কিন্তু আমাদের সামনে আপনারা তুলে ধরছেন অবশ্যই। এবং তারই সঙ্গে কিন্তু আরো আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে অবশ্যই করে হাজির হব 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। আর তারই সঙ্গে আপনাদের কাছে আমাদের আবেদন, ভোট দিন আর ভোট দিয়ে সেলফি পাঠান আমাদেরকে, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।